এবার মাঝ অনুষ্ঠানে অপমানের মুখে পড়ে রাইকে জড়িয়ে ধরে অঝরে কাঁদল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে যখন সম্পূর্ণরূপে স্বামী হিসেবে অস্বীকার করতে থাকে অনামিকা নামক রাই, ঠিক সেই মুহূর্তে ঈশা বলতে থাকে অঞ্জনকে, আচ্ছা অঞ্জন, তোমার কি মনে হয় যে কথাগুলো অনির্বাণ দা বলছে সেই সব কথাগুলোকে তোমার সত্যি বলে মনে হচ্ছে, নাকি অনামিকা যে কথাগুলো বলছে সেটা মনে হচ্ছে বলে? তো ঠিক সেই সময় অঞ্জন বলতে থাকে যে কেন জানি না ঈশা সত্যকার অর্থে আমি খুব করে চাইছি অনামিকার কথাগুলোর উপরে বিশ্বাস করতে, কিন্তু কোনো মতে আমার মন সায় দিচ্ছে না। কেন জানি না আমার মনে হচ্ছে যে অনির্বাণ দা যে কথাগুলো বলছে সেই সব কটা কথা অক্ষরে অক্ষরে সত্য, কিন্তু তা সত্ত্বেও কেন অনামিকা অনির্বাণ দাদাভাইকে এরকম করে বারবার করে রিজেকশন দিচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। কেনই বা অনামিকা এতটা চটে আছে? আর যতটুকু আমি ডক্টর আঙ্কেলের মুখ থেকে শুনেছি যে অনামিকা সম্পূর্ণরূপে এখন সুস্থ আছে আর ওর অতীত জীবন সম্পর্কে সব কিছু মনে আছে, কিন্তু ও ইচ্ছাকৃতভাবে আমাদের সকলের কাছ থেকে ওর এই স্মৃতি হারানোর মিথ্যে অভিনয়টা করে যাচ্ছে সকল সত্যটা আড়াল করার জন্য। কিন্তু হাজারো ওর সংসার জীবনে এক না একদিন তো ওকে ফিরতে হবে, কিন্তু এই জিনিসটাও কেন বুঝতে চাইছে না সেটা তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় ঈশা অনির্বাণের সামনে রাইকে বলতে থাকে যে আচ্ছা অনামিকা, তুমি আমার একটা কথা শোনো, তুমি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো যে তোমার অতীত জীবন সম্পর্কে তোমার সব কিছু নাই মনে পড়তে পারে, কিন্তু তার সত্ত্বেও ও যদি নিজেকে তোমার স্বামী হিসেবে দাবি করেই থাকে তাহলে এক না একদিন তোমাদের কিছুটা হলো তো একে অপরের সাথে ঘনিষ্ঠ কিছু সম্পর্ক তৈরি হয়েছিল, তাই না? সেই সম্পর্কের সুবাদে যদি সে তোমার উপরে অধিকার ফলিয়ে সে যদি তোমাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে আগ্রহ প্রকাশ করে তাহলে তো আমরা অবশ্যই তোমাকে তার সাথে দিতে বাধ্য, তাই না? কারণ হাজার হোক আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য আছে তোমার প্রতি। ঠিক সেই সময় অনির্বাণের এই কথা শুনে রাই ফুঁসে ওঠে এবং রাই বলতে থাকে ঈশার উপরে চিৎকার চেঁচামেচি করে, যাচ্ছে ঈশা, তোমরা এতদিন ধরে আমার জন্য যা কিছু করেছো তার জন্য তোমাদের প্রতি আমি যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ। তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে তোমরা প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমাকে নিজের ভুজটা বুঝে নিতে দাও, আমাকে এখান থেকে চলে যেতে দাও, কারণ তোমাদের এখানে আমার যে আর কোনো মতেই ঠাঁই হবে না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। নয়তো বা তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে এবং অনির্বাণ সেনকে একে ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা করতে না, তুমি ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করেছো যাতে কি না আমি অনির্বাণের কথা শুনে ওনার হাত ধরে বাড়ি থেকে চলে যায়, তারপরে যাতে তোমরা আমার মতন একটা বোঝা থেকে মুক্তি পেয়ে যাও। তোমাদেরকে তো আমি আগেও বলেছিলাম ঈশা যে আমি কোনো মতে তোমাদের কাঁধে বোঝা হয়ে থাকতে চাই না, আমাকে যে করে হোক না কেন দাদাদেরকে বলে একটা চাকরি খোঁজ করে দাও, কিন্তু সেটা তুমি কোনো মতে করোনি। আজকে যে এর পরিণতি এটা হয়ে দাঁড়াবে সেটা যদি আমি আজ করতে পারতাম তাহলে আমি অনেক আগেই বাড়ি ছেড়ে চলে যেতাম। ঈশা ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে রায় দিদিভাই কেন বারবার করে অনির্বাণ দাদাভাইকে রিজেক্ট করে দিচ্ছে এবং অস্বীকার করছে সেটাই তো আমার মাথায় ঢুকছে না। যদি অনির্বাণ দা এবং রায় দিদিভাই আমার বিরুদ্ধে চক্রান্ত করেও থাকে, মিথ্যে মৃত্যুর অভিনয় করারও থাকে, তাহলে ওরা একে অপরের সাথে তো ভালো ব্যবহার করবে, কারণ আর যাই হোক না কেন অনির্বাণ দাদাভাই তো কোনো মতেই জানে না যে আমি এই বাড়িতে অলরেডি উপস্থিত আছি, তার সত্ত্বেও কেন ওরা এতটা ভন্যিতা করছে সেটা তো আমার মাথায় ঢুকছে না। আর রায় দিদিভাই কেন নিজেকে বারবার করে অনামিকা ভাবছে আর ওর অতীত জীবন সম্পর্কে সকল স্মৃতি হারিয়ে গেছে, এই কথাটাই বা কেন উঠছে? রায় দিদিভাইকে সেদিন এই দুর্ঘটনার পরে সকল স্মৃতি হারিয়ে ফেলেছিল, তার মানে কি আমি এখন নিশ্চিন্তে থাকতে পারি যে রায় দিদিভাই সেদিনের অ্যাক্সিডেন্টের আগে যা কিছু ঘটেছে সেই সব কিছু সম্পর্কে বিন্দুমাত্র কোনো কিছু মনে নেই? যদি না মনে থেকে থাকে তাহলে তো ভালো, রায় দিদিভাই তোর বাঁচার আশাটা রয়ে গেল। আর যদি মনে থেকে থাকে তাহলে তো আমি নিজেকে বিপদের হাত থেকে রেহাই করার জন্য তোকে মারবই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।